শান্তিপুর নামে একটা ছোট্ট গ্রামে সরলা থাকতো তার ছেলেকে নিয়ে। সরলার ছেলে রাজু একটা অফিসে কাজ করত, তবে তার ছেলের বিয়ে দিয়ে দিয়েছিল। এই শোনো, অনেক হয়েছে। আমি আর তোমার বুড়ি মায়ের সাথে এই একই বাড়িতে থাকতে পারবো না। এবার যা করার তোমাকে করতে হবে। এই বাড়িতে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। দেখো রাগিনী, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর না মাকে বাড়ি থেকে বের করে দিতে পারবো। তুমি একটু মানিয়ে নাও। তাহলে তোমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে না? তা ঠিক আছে, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আমার সব কিছু জিনিসপত্র নিয়ে এই বাড়ি ছেড়েই চলে যাব। আরে গিন্নি, তুমি এমনটা করো না। তুমি একবার ভাবো, আমরা ছাড়া মায়ের তো আর কেউ নেই। তাহলে মাকে কোথায় পাঠাবো বলো তো? সেই সব আমি জানি না, আর আমি তোমার বুড়ির মাকে আর সেবা ধর্ম করতে পারবো না। তুমি তোমার মায়ের সাথে থাকো, আর আমি আমার সব কিছু জিনিসপত্র নিয়ে বাপের বাড়িতে চলে যাব। আর এমনিতে আমি থাকি আর না থাকি, তাতে বা তোমার কি যায় আসে? তোমার তো কোনো যায় আসে না। এমনভাবে রাজু তার স্ত্রীকে বোঝাতে থাকে, কিন্তু রাগিনী অনেক জেদি ছিল। আর তখন সেখানে সরলা চলে আসে। কি হয়েছে রাজু? তোরা দুজন এমনভাবে কেন ঝগড়া করছিস রে? আর বৌমা, তুমি তোমার ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ মা? কেন মা, এমন একটা ভাব করছো যেন তুমি কিছুই জানো না? তোমার কারণে তো আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে। তোমার জন্য আজকের আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তুমি তো বাড়ির একটাও কাজ করো না। আর বেচারি আমার বউ সব সময় কাজ করে করে পুরো একদম হিমশিম খেয়ে যাচ্ছে। তোমার কারণে আমাদের স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া হয়ে যাচ্ছে। রাগিনী তার স্বামীর কাছে সবসময় তার শাশুড়ির নামে উল্টোপাল্টা কথা বলতে থাকতো। সেই কারণে রাজু তার মায়ের সাথে এমন ব্যবহার করলো। সরলা তার ছেলের ব্যবহার দেখে সে অনেক অবাক হয়ে যায়। তার জন্য যাতে তার ছেলে আর বৌমার মধ্যে কোনো ঝামেলা না বাঁধে, তাই সে বলতে থাকে, যদি আমার জন্য আমার বৌমা এই বাড়ি ছেড়ে চলে যায়, সেটা আমি চাই না। তার চেয়ে আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি। আর ভগবান তোদের দুজনকে ভালো রাখুক রে বাবা। এইসব কথা বলে এরপর সরলা সে বাড়ি ছেড়ে চলে যায়। সরলার কাছে থাকার জন্য কোনো জায়গা ছিল না, আর তার কাছে একটা টাকা পয়সাও ছিল না। তারপর সরলা সব জায়গায় এমনভাবে ঘুরতে থাকে। সে ঘুরতে ঘুরতে একটা ছোট্ট গ্রামে পৌঁছে যায়, আর সেখানে একটা মন্দির দেখতে পায়। সরলা সেই মন্দিরের কাছে গিয়ে বসে, আর সেই মন্দিরে যেতে আসতে সবাই সরলাকে কিছু না কিছু খেতে দিত। তা খেয়ে সরলা থাকতো, আর তার ঘুম পেলে সেই মন্দিরের ওখানেই শুয়ে পড়তো। হে ঈশ্বর, আমার কাছে থাকার মতো কোনো জায়গা নেই। তাহলে এখন আমি কি করব বলো? আর একমাত্র তুমি আমার সম্বল। মন্দিরের সামনে একটা মেয়ে পরোটার দোকান দিয়েছিল, আর সেই দোকান থেকে ঘি ভাজার পরোটার সুগন্ধ সরলা পাচ্ছিল। কিন্তু সরলার খেতে মন চাইছিল, কিন্তু তার কাছে 1 টাকাও ছিল না। আহা, কি সুগন্ধ আসছে রে! এই ঘি ভাজা পরোটা আমার খেতে যে খুব মন চাইছে, কিন্তু আমার কাছে 1 টাকাও নেই। আর এমনিতে খুব খিদেও পেয়েছে জোরে। সরলা একভাবে পরোটার দিকে তাকিয়ে থাকে। তখন ওই পরোটার দোকানের মেয়েটার নজর যায় সরলার দিকে। আরে, ওই বুড়িমা অনেকক্ষণ ধরেই আমার পরোটার দোকানের দিকে তাকিয়ে আছে। মনে হয় এই ঘি ভাজা পরোটা ওনার খেতে মন চাইছে। তার চেয়ে আমি একটা কাজ করি। তারপর ওই মেয়েটা ওই 1 প্লেট পরোটা নিয়ে সরলার কাছে যায়। মা, আমি জানি এই ঘি ভাজা পরোটা খেতে আপনার খুব মন চাইছে। এই নাও, এই ঘি ভাজার পরোটাটা খেয়ে নাও এক্ষুনি। কিন্তু মা, আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো 1 টাকাও নেই। কোনো ব্যাপার না মা, তোমার থেকে আমার টাকা চাই না। নাও, এবার তুমি খেয়ে নাও তো তাড়াতাড়ি। তারপর মেয়েটি সরলার হাতে পরোটার থালাটা দিয়ে সে চলে যায় ওখান থেকে।
এমনভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর মেয়েটি সরলার কাছে আবার আসে। আচ্ছা মা, একটা কথা বলো তো, তুমি এখানে এমনভাবে একা একা বসে আছো কেন? বাড়িতে যাবে না? একটু পরেই তো সন্ধে নেমে আসবে। মা, আমার যাওয়ার মতো যে কোনো জায়গা নেই রে, আমি তো এই মন্দিরেতেই থাকি। কিন্তু মা, তোমার ছেলে মেয়ে কেউ নেই নাকি তোমার? হ্যাঁ রে মা, আমার একটা ছেলে আছে, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার কারণে ওদের মধ্যে সব সময় ঝগড়া হতে থাকে, তাই তো আমি বাড়ি ছেড়ে চলে এসেছি রে। কিন্তু মা, তোমার নাম কি গো? আমার নাম মায়া। মা, একটা কথা বলছি, তুমি না আমার সাথে চলো আমার বাড়িতে। কিন্তু মা, আমি তোমাদের বাড়িতে গেলে কেউ যদি কিছু বলে? না না মা, আমি এখানে মন্দিরে আছি, ভালোই আছি। যদি বেঁচে থাকি তাহলে ঈশ্বরের দয়ায় বেঁচে থাকবো মা, আমি যাব না তোমার বাড়িতে। আরে মা, আমার বাড়িতে কেউ নেই। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা মারা যায়, তখন থেকে আমি একাই পরিশ্রম করে আমার একা সংসার চালাই। আহারে, তুমি যে একলা থাকো, সেই ছোটোবেলা থেকে তুমি তোমার বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছো। আর এখনকার ছেলে মেয়েদের বাবা মা থাকলেও তার মা বাবাকে তারা দেখেও না। মা, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। চলো মা, এখানে আমি তোমাকে একা একা থাকতে দেব না। চলো চলো, এবার তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে, আর আজ থেকে ওই বাড়িটা তোমারও। এরপর মায়া সরলাকে নিয়ে তাদের বাড়িতে যায়। মা, আজ আমি না তেমন ভালোভাবে রান্না করতে পারিনি। আর শোনো, কাল আমি বাজারে গিয়ে একটু ভালো ভালো মাছ নিয়ে আসবো তোমার জন্য। আরে না রে মা, এতদিন তো রাস্তায় ছিলাম, ঘুরে ঘুরেও তেমন ভালো খেতে পারিনি। আর এখন আমি তো একটা ঘরের মধ্যেই আছি রে, দুমুঠো খেতে পাচ্ছি, এটাই তো আমার জন্য অনেক রে মা। জানো তো মা, আমি না ছোট থেকে মা বাবার ভালোবাসা পাইনি, আর আজ থেকে তুমিই আমার মা। আর হ্যাঁ, আমি যদি কোনো ভুল করি তাহলে তুমি কিন্তু আমাকে শাসন করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আমার পাগলি মেয়ে। আচ্ছা শোন মা, আমি এবার থেকে ঘি ভাজার পরোটা আমি নিজে বানাবো, আর তারপর আমরা দুজন মিলে বাজারে গিয়ে সেইগুলো বিক্রি করব, বুঝেছিস? না মা, তোমার বয়স হয়েছে, আর তোমাকে এত কষ্ট করতে হবে না তো। আমি চাই না যে তুমি এত কষ্ট করো। তুমি এবার একটু আরাম করো, আমি সব কাজ একা হাতে সামলাতে পারবো। আরে দূর পাগলি মেয়ে, আমার কোনো কষ্ট হবে না রে মা। জানিস তো মা, তোর বাবা এই ঘি ভাজার পরোটা খুব পছন্দ করতো, আর আমি এই ঘি ভাজার পরোটা খুব ভালো বানাতে পারি রে মা। শোন, আমি না তোর কোনো কথা শুনবো না। আমি যদি এই ঘি ভাজার পরোটা না বানাতে দিস তাহলে আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন আমার কথা শুনবে না তাহলে কিন্তু আমি তোমার হাতে হাতে সাহায্য করে দেব। আর হ্যাঁ, তোমাকে বাইরে গিয়ে বিক্রি করতে যেতে হবে না আমার সাথে, আমি নিজে গিয়ে বিক্রি করে আসব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। শোনো মা, আর কোনো কথা হবে না, এবার তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। পরের দিন সকাল থেকে তারা মা মেয়ে মিলে ঘি ভাজার পরোটা বানাতে শুরু করে দেয়। মা, তোমার ঘি ভাজার পরোটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হয় আজ আমার দোকানে সব পরোটাই বিক্রি হয়ে যাবে। হ্যাঁ রে মা, চিন্তা করিস না তো, সব বিক্রি হয়ে যাবে। তুই এবার নিশ্চিন্ত এগুলো নিয়ে বাজারে চলে যা। তারপর মায়া ওই পরোটাগুলো নিয়ে সে বিক্রি করতে চলে যায়। কিছুক্ষণ পর থেকে মায়ের দোকানে সবাই ঘি ভাজার পরোটা খাওয়ার জন্য লাইন পড়ে যায়, আর সবাই ঘি ভাজার পরোটা খেয়ে বলতে থাকে, আরে তোমার দোকানের তো ঘি ভাজার পরোটার এত স্বাদ, আগে তো এমন স্বাদের পরোটা কোথাও খাইনি, খুব সুন্দর খেতে। আরে দাদা, এটা আমার মায়ের হাতে বানানো পরোটা,
স্বাদ তো আলাদাই হবে, তাই না? এমনভাবে তার দোকানের সব পরোটা বিক্রি হয়ে যায়। তারপর মায়া সব পরোটা বিক্রি করার পর বিকালেতে বাড়ি চলে আসে। মা, তোমার বানানোর পরোটা খেয়ে আজ সবাই প্রশংসা করেছে। সত্যি তোমার হাতে না জাদু আছে মা, জাদু। আরে দূর পাগলি, এমন কিছু না। আমি তোকে এমন ঘি ভাজার পরোটা বানানো শিখিয়ে দেবো রে। ঠিক আছে, তুই এবার তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় তো মা দেখি। এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়, আর মায়া জল আনার জন্য পুকুরেতে যায়। তখন সেখানে তার বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। আরে পূজা, তুই কবে এলি এখানে? আর বল কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে আমার দেখা হলো। হ্যাঁ রে মায়া, আমি ভালো আছি। তুই কেমন আছিস বল। আর তুই এটা ঠিকই বলেছিস, অনেক দিন পর আমাদের দুজনের আবার দেখা হলো। সংসারের এত কাজকর্ম থাকে, তাই তোর বাপের বাড়িতে আসতে পারি না রে। আর আজকের এসছি রে বাপের বাড়িতে। বাবা পূজা, তুই এলি যখন, একবারও তো আমাদের বাড়িতে গেলি না। দেখা করলে কি হতো বল? এই পুকুর পাড়ে জল আনতে এলাম, তারপর তো তোর সাথে দেখা হলো। আচ্ছা মায়া, শান্ত হ, শান্ত হ। আচ্ছা শোন মায়া, আমি না মায়ের মুখে শুনলাম তোদের বাড়িতে একটা বুড়িমা থাকে। আচ্ছা মায়া, ওই বুড়িমাটা তোর কি হয়? আমি যতদূর জানি তোর তো কেউ নেই তিন কোলে, তাহলে বুড়িমাটা কে রে, বল না রে। তারপর মায়া পূজাকে সব ঘটনা বলতে থাকে। তুই একদম ঠিক কাজ করেছিস রে মায়া। সেই ছোটবেলা থেকে তোকে দেখে আসছি, তুই একা একা মানুষ হয়েছিস, বাবা মার ভালোবাসা তেমন পাসনি। যদি এই বুড়িমা তোর মায়ের জায়গাটা পূরণ করে, তার থেকে এর থেকে বড় কিছু হয় না রে। জানিস তো পূজা, আমি খুব খুশি। এতদিন যেই ভালোবাসা আদর পাইনি, সেটা এখন পাচ্ছি। ভগবান হয়তো এটাই চেয়েছিল, তাই জন্য তো ওনাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা মায়া, তোর পরোটার ব্যবসা কেমন চলছে রে এখন? তোকে কি আর বলবো পূজা, মা আসার পর থেকে আমার ব্যবসা তো আরও ভালো চলছে। মায়ের হাতে ঘি ভাজার পরোটা সবাই খেয়ে প্রশংসা করছে। প্রত্যেক দিন আমার তো গামলা গামলা পরোটা উঠে যায় রে। আচ্ছা তাই নাকি? এ তো খুব ভালো কথা রে। আচ্ছা পূজা, চল এখন আমি যাই রে। অনেকটা বেলা হয়ে গেল। মা যে একা একা ঘরেতে কি করছে তা কে জানে। আর শোন, বিকালেতে আসিস বাড়িতে, ঠিক আছে? মায়ের হাতে ঘি ভাজার পরোটা বানিয়ে তোকে খাওয়াবো, দেখবি কেমন খেতে। আচ্ছা ঠিক আছে মায়া, আমি যাব বিকালে, তুই চিন্তা করিস না। যা যা, বাড়িতেই যা। এরপর মায়া জল নিয়ে বাড়িতে চলে যায়। এমনভাবে মায়ের দোকানের পরোটা খুব ভালোভাবে বিক্রি হতে থাকে। এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়, আর মায়া একদিন খুব অসুস্থ হয়ে পড়ে। তার জ্বর এসেছিল। মা রে, তোর তো খুব জ্বর এসেছে রে। শোন মা, তুই একটু বাড়িতে শুয়ে আরাম কর, বিশ্রাম নে। আজ আমি পরোটাগুলো গিয়ে বিক্রি করে আসি রে মা। না মা, তোমাকে যেতে হবে না। আর আমার তো তেমন শরীর খারাপ হয়নি, শুধু একটু জ্বর এসেছে মা। আমি না চলে যেতে পারবো মা। আমি তোকে কোন ভরসায় বাড়ি থেকে একলা ছেড়ে দেবো বল তো মা? যদি রাস্তায় কোনো কিছু হয়ে যায় তখন কি হবে বল তো? আমি তোকে আজ পরোটা বিক্রি করতে যেতে দেব না। তুই আজ দিনটা একটু বিশ্রাম নে মা, একটু বিশ্রাম নে। আর আমার কোনো কিছু হবে না। আজ আমি একটু পরোটাগুলো বিক্রি করে আসি রে মা। কিন্তু মা, কোনো কিন্তু না রে মা। শোন, সময়ে সময়ে খেয়ে নিস মা। আমি তাড়াতাড়ি চলে আসবো রে, আর সাবধানে থাকিস মা। এইসব বলে সরলা পরোটাগুলো নিয়ে বেরিয়ে পড়ে। এমনভাবে কিছুক্ষণ কেটে যায়। সরলা যেখানে পরোটাগুলো বিক্রি করছিল, সেখানে সরলা ছেলে বৌমা চলে আসে। মা, তুমি এখানে? হ্যাঁ, আমি তো এখানেই থাকি। আর তোরা এখানে কি করতে এসেছিস? আর তোদের জামা কাপড়ের এমন অবস্থা কেন রে? মা, আর কি আর বলবো,
আজ আমাদের কারণে আমাদের আজ এই অবস্থা। কি হয়েছে সেটা তো বল। মা, আমরা ব্যবসা করার জন্য মহাজনের কাছ থেকে কিছু টাকা সুদে ধার নিয়েছিলাম, আর একজনকে দিয়েছিলাম সেই টাকাগুলো, আর সেই লোকটা আমাদের সবগুলো টাকা নিয়ে পালিয়ে গেছে। আর এখন ওই মহাজনের টাকা আমরা শোধ করতে পারিনি বলে আমাদের বাড়ির ঘরদোর সব নিয়ে নিয়েছে মা। হ্যাঁ মা, আমরা কয়েকদিন ধরে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর আমরা দুদিন ধরে এখনো কিছুই খাইনি মা। সরলা তার ছেলে বৌমার এমন অবস্থা দেখে তার অনেক কষ্ট হয়। এই নাও, এই পরোটাগুলো তোমরা খাও এখন বসে বসে। তারপর তারা ওই ঘি ভাজার পরোটাগুলো খেতে থাকে। অন্যদিকে মায়ের জ্বরটা একটু কম হয়ে যায়, আর সে ভাবতে থাকে মা একা একা কি করছে তা কে জানে। মা কোনোদিন তো এমনভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুই বিক্রি করেনি। তার চেয়ে আমি একটা কাজ করি, আমার তো জ্বরটা এখন কমে গেছে, আমি তার চেয়ে মায়ের কাছে চলে যাই, আমিও তাহলে মাকে একটু সাহায্য করে দিতে পারবো। তারপর মায়া সরলার কাছে যায়। মা, তোমাকে আর পরোটা বিক্রি করতে হবে না, এবার তুমি একটু বাড়িতে যাও, গিয়ে বিশ্রাম নাও তো, অনেকক্ষণ ধরে তুমি পরোটা বিক্রি করছো। আরে মায়া মা, তোর তো শরীর খারাপ না মা, তাহলে তুই এখানে কেন চলে এসেছিস বল। মা, এখন আমার শরীর ঠিক আছে, তাই তো চলে এলাম। তুমি জানো আমি তোমাকে নিয়ে অনেক চিন্তা করছিলাম, আর আমার বাড়িতে এক ফোঁটা মন বসছিল না, তাই তো এখানে চলে এলাম। নাও মা, তোমার বয়স হয়েছে, আর এখানে একা একা দাঁড়িয়ে আর হাঁটুর ব্যথাটা বাড়িয়েও না। যাও এবার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও তো দেখি, এবার বাকি কাজগুলো আমি করছি। দূর পাগলি মেয়ে একটা, সব সময় আমার চিন্তা করতে থাকে, নিজের শরীর খারাপ হয়েছে সেদিকে কোনো ধ্যান নেই। আমি এখানে আছি তাই দৌড়ে দৌড়ে এখানেও চলে এসেছে, পাগলি মেয়ে একটা। তাদের এইসব কথা শুনে রাজু এবং তার স্ত্রী অবাক হয়ে যায়। মা, এই মেয়েটি কে, আর তোমাকে মা বলে কেন ডাকছে? তখন সরলা দুজনকে সব কথা বলে, তারপর তারা বুঝতে পারে। আচ্ছা মা, এই সেই ছেলে যে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। ছি দাদা ছি, তুমি তোমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, আর মায়ের যে বয়স হয়ে গেছিল, একবারও এটা ভেবে দেখোনি যে মা এই সময় বাড়ির বাইরে গেলে কোথায় থাকবে, থাকার মতো তো কোনো জায়গাই নেই। তোমরা তোমাদের সুখের জন্য মাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিলে, তোমাদের মতো ছেলে হওয়ার থেকে তো না হওয়াই ভালো আছে। ছি দাদা ছি। আমাদের ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। আর আমাদের ভুলটা বুঝতে যে অনেকটা দেরি হয়ে গেছে মা, আর আজকে আমরা নিঃস্ব হয়ে গেছি বলে ভুলটাই বুঝতে পেরেছি মা। আমাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বোন, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আপনার ওপর অনেক অত্যাচার করেছি, অনেক উল্টো পাল্টা কথা শুনিয়েছি, আমরা যে অনেক বড় পাপ করেছি মা, অনেক বড় পাপ করেছি। তাই তো ভগবান আজ আমাদেরকে দেখিয়ে দিয়েছে মা, ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। সব সময় তোমরা একটা কথা মাথায় রাখবে যে পৃথিবীতে মা ছাড়া কোনো কিছুই হয় না, আর যে মা তোমাকে এতদিন এত বছর আগলে রেখেছে, আর সেই মাকে তোমরা কষ্ট দিয়েছো, ভগবান পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করবে না। বোন, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি বোন, আমাদের ক্ষমা করে দাও বোন, ক্ষমা করে দাও। মা, দাদা বৌদি তাদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছে, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। আর শোনো মা, চলো আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো, আমাদের একটা পরিবার হয়ে গেল। এতদিন তো আমি একাই থেকেছি, আর আজ আমার কাছে আমার মা আছে, দাদা বৌদি সবাই আছে, আমরা খুশি খুশি জীবন কাটাবো। ঠিক আছে রে মা, তুই যেটা বলবি সেটাই হবে। তোর মতো মেয়ে যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয় রে মা। তারপর তারা সবাই মিলে খুশি খুশি জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আমার ফোনের কিছু সমস্যার জন্য আমার এক্সপোর্ট ভিডিওগুলো একটু অন্যরকম হয়েছে। যদি আপনাদের খুব খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন, আমি অনেক দুঃখিত। তবে পরের বার থেকে আমি আরও ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।